নমস্কার, আমি আজকে আপনাদের সামনে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের যে যেগুলি প্রোডাক্ট রাসায়নিক কৃষিকে জৈবিক কৃষিতে পরিণত করতে পারে এবং আমাদের জৈবিক কৃষি কিসের জন্য দরকার আমাদের লোকের জন্য, কৃষক সমাজের জন্য, সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা সবাই জানি যে রাসায়নিক সার আসামে ব্যবহার হচ্ছে আজকের থেকে 30-35 বছর আগে থেকে। একটা বছরে কৃষকে নিজের জমিতে, প্রত্যেকটা জমিতে 3 থেকে 4টা বা 5টা করে ফসল ফলায়। এখন প্রত্যেকবারই রাসায়নিক সার, কীটনাশক দ্রব্য, মাইক্রোনিউট্রিয়েন্ট এই জিনিসগুলো ব্যবহার করার ফলে আজকে আমাদের মাটি, উপরের থেকে 1 ফুটের মতো মাটি, ক্যান্সার হলে যে জিনিসটা লোকের ক্ষেত্রে হয়, মাটির ক্ষেত্রে সেই ক্যান্সারের মতো অবগুণ দিয়ে ভর্তি হয়ে গেছে। যার ফলে আমাদের এই বিষাক্ত মাধ্যমের মধ্যে কৃষকের যে জিনিসটাই উৎপাদন করে সেই জিনিসই বিষ মিশ্রিত উৎপাদিত শস্য হিসেবে আসছে। আর এই শস্য খাওয়ার ফলে আমাদের শরীরে এই বিষটা ঢুকেছে এবং যার ফলে শারীরিক অসুস্থতা, মানুষের মধ্যে এমন সমস্ত রোগের লক্ষণ হিসেবে প্রকাশিত হয়েছে, যেমন আমাদের মাথার চুল আগে পাকা, তারপরে পেটের সমস্যা হওয়া, গ্যাসের প্রবলেম হওয়া, এমনকি ক্যান্সার পর্যন্ত, হার্টের অসুখ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে গেছে। বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এর একমাত্র কারণ হলো যে আমাদের পরিবেশ দূষণ, আর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা ভয়ের কারণ সেটা হয়ে উঠেছে একমাত্র কৃষির ক্ষেত্রে সিনথেটিক ফার্টিলাইজার আর কেমিক্যাল ব্যবহারের ফলে। যার জন্য আজকে থেকে 18 বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট নিযুক্ত করেছিলেন 11 জন গভর্নমেন্ট রেজিস্টার্ড ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্টকে, যারা তাদের সারা জীবনের তাদের যে তপস্যা, সেই জ্ঞান নিয়ে তারা 150টা দেশের উপরে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করার পরে আজকে সর্বপ্রথম ভারতবর্ষে এই জৈবিক জিনিস, যেটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি সার্টিফাইড প্রোডাক্ট হিসাবে অ্যাওয়ার্ড উইনার, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে এসছে। আর গভর্নমেন্টের তরফ থেকেও একটা ডিসিশন ইতিমধ্যে নিয়ে ফেলেছে যে ভারতবর্ষের কৃষিটাকে কেমিক্যাল এগ্রিকালচারের থেকে অর্গ্যানিক এগ্রিকালচারে কনভার্ট করবে এবং সেটা ফেজ বাই ফেজ হবে। নতুন করে সারের কোনো প্রোডাকশন করছে না, আগামী দিনেও হবে না, কিন্তু এখন মার্কেটে 50% সার রিলিজ করেছে। যে সারটা ভান্ডারে মজুদ ছিল সেইটাই এখন ব্যবহার হচ্ছে, যার জন্য সার পেতে গেলে কৃষকের এখন প্যান কার্ড, আধার কার্ড লাগছে, মানে একটা বাধার সৃষ্টি নীতি আয়োগের পরামর্শ অনুযায়ী সরকার নিয়েছে। এর মেন কারণটা হলো কৃষকের জন্য পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার না পায়, ব্যবহারটা যেন কমে আসে। আর আস্তে আস্তে 2-2.5 বছরের ভিতরে রাসায়নিক সার টোটালি যেন কমে সম্পূর্ণ কৃষি ব্যবস্থাটা যেন অর্গানিক জৈবিক কৃষিতে চলে আসে। এখন কথা হলো ওই বৈজ্ঞানিকদের মাধ্যমে আজকে যে জিনিসগুলো উদ্ভাবিত হলো সেই জিনিসগুলো কি, সেগুলোই আপনাদের দৃষ্টিতে আমি আনার চেষ্টা করব। ভুয়স্ত্র সুপার 2 কেজির প্যাকেট 3 বিঘা জায়গা যায়। তো এখন এই ভুয়স্ত্র সুপার যদি ব্যবহার করা হয়, তাহলে এই ভুয়স্ত্র সুপারের মেইন কাজ হলো আমাদের যেটা মাটি, যেটা কৃষি কাজ করার মেইন জিনিস, সেই মাটিটা যে বিষাক্ত হয়ে গেছে, সেই মাটিটাকে এই ভুয়স্ত্রয় প্রাকৃতিকভাবে সারের উচ্চারণ করবে, সারটাকে জাগিয়ে তুলবে। যে মাটিতে আজকে প্রাণ নেই সেই মাটিতে প্রাণ ফিরিয়ে আনবে, তার জন্য ভুয়স্ত্র সুপারে কাজ করবে। দ্বিতীয়, ভুয়স্ত্র সুপারে এটাও করবে যে মাটিতে থাকা যে সমস্ত কীট পতঙ্গ, যেমন শামুক, ইঁদুর, তারপরে আছে আমাদের মোল ক্রিকেট, ফিল্ড ক্রিকেট, এই ধরনের যত পোকা আছে, মাটিতে কাটা হোয়াইট গ্রাব আছে, এই সমস্ত যত পোকা আছে, ভুর পোকা, এই ধরনের যত পোকা আছে মাটিতে থাকা, যেগুলো শস্যের অনিষ্ট করে, সেই শস্যটা বোনার থেকে কাটা পর্যন্ত
কোনো পোকায় আর শস্যটাকে ক্ষতি করতে পারবে না। মাটিতে থাকা পোকা এই কাজটা এই ভূবস্ত্র সেটাকে আটকাবে। মাটির জল ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে আমাদের ধান ক্ষেত করাতে তো জল দিয়ে ক্ষেত করতে হয়। এখন সেই ক্ষেত্রে মাটির যেহেতু জল ধারণ ক্ষমতাটা কমে গেছে, কাজে ইরিগেশনের ব্যবস্থাটা বারবার ইরিগেশন দিতে হয়। এখন ভূবস্ত্র যখনই মাটিতে প্রয়োগ করা হয়, মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়ে, যার ফলে যতবার এখন বর্তমানে ইরিগেশন দরকার হচ্ছে, ভূবস্ত্র দেওয়া মাটিতে ইরিগেশনের পরিমাণ প্রায় আধা কমে আসবে। আর যত কম পরিমাণে ইরিগেশন দেওয়ার দরকার হবে, তত কৃষকের খরচ লাঘব হবে, সময়টা বাঁচবে। তারপরের আরেকটা ব্যাপার হলো যে আমাদের মাটিতে প্রাকৃতিকভাবে মাটিতে সারটা জেগে ওঠার জন্য আমাদের মাটিতে কেঁচু এটা খুব দরকার হয়। আরও কিছু সূক্ষ্ম জীব আছে যেগুলোর দরকার হয়, কিন্তু আমরা কেমিক্যাল দেওয়ার ফলে এই কেঁচু আরও অন্যান্য সূক্ষ্ম জীব ওগুলোও ইতিমধ্যে কমে গেছে, মেরে ফেলা হয়েছে। আর এই বস্ত্র দেওয়ার ফলে সেই জীবগুলাকে, যেগুলা কৃষকের বন্ধু, সেগুলাকে সংরক্ষিত করবে এবং বংশ বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে মাটিটাকে উন্নত পর্যায়ে নিয়ে আসবে। আর যে রাসায়নিক সার কৃষকে আজকে ব্যবহার করছে, সেই রাসায়নিক সারের 20% গাছে আহরণ করতে পারে, 80% রাসায়নিক সার আহরণ করতে পারে না, সেটা নষ্ট হয়। কিন্তু যখনই ভূবস্ত্র দেওয়া থাকবে মাটিতে, তখনই এই অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা গাছের 70-80% পর্যন্ত বেড়ে যায় 20%-এর থেকে। কাজে আমাদের আধা রাসায়নিক সার দিলেই ভূবস্ত্র যদি দেওয়া থাকে, তাহলে গাছে বেশি এই নিউট্রিয়েন্টগুলা তুলতে পারবে এবং গাছের জোর বেশি পাবে। যে জিনিসটা আমাদের সিস্টেমে এখন মাটি পয়জনাস থাকার জন্য যেটা এখন সম্ভব হচ্ছে না, যেটা একমাত্র রিমেডি হলো ভূবস্ত্র ব্যবহার। তো ভূবস্ত্র এই কয়েকটা কাজ ভূবস্ত্রের মাধ্যমে হবে। এখানে আরেকটা জিনিস আছে, যেমন গ্রো ম্যাজিক অ্যাডভান্স। এই গ্রো ম্যাজিক অ্যাডভান্স এটা হলো ন্যানো টেকনোলজির মাধ্যমে আসা প্রোডাক্ট। এটাকে মাটিতে যদি কৃষককে দেয়, এটা হবে 100 গ্রামের প্যাকেট 3 বিঘার জন্য। এটা যদি ব্যবহার করা হয়, তাহলে রাসায়নিক সার যেটুকু ব্যবহার করার মাত্রা আছে, প্রত্যেকটা শস্যেরই বিভিন্ন সারের মাত্রা আছে, যে মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করে, এখন দিতে হবে আধা রাসায়নিক সার, পুরাটা লাগবে। এখন এই যদি গ্রো ম্যাজিক অ্যাডভান্স কৃষকের ব্যবহার করে, তাহলে 1 নম্বর কথা হলো যে রাসায়নিক সারটা আধা লাগলো। দ্বিতীয়, ফুলের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে ফুলের সংখ্যা বাড়বে, আর ফুলটাকে ঝরতে দিবে না। গাছগুলো জ্বালানোর পর মুহূর্তেই যে শিকড়, সুস্থ সবল শিকড়, সেটাকে বাড়িয়ে দিবে। তৃতীয়, ফুল ফল বাগানের শস্যই হোক বা আমাদের মাঠের শস্যই হোক বা শাকসবজি হোক, এগুলোর মধ্যে আসল ফলের স্বাদ, রং, সুগন্ধ সেগুলোকে বাড়াবে, ফলের সাইজটাকে বাড়াবে, এবং মার্কেট ভ্যালু যেটা আছে সেটা লোকের নজরে এমনভাবে পড়বে যে সেই জিনিসটা বেশি দামেও কৃষকে কিনবে। আর ধানের ক্ষেত্রে বিশেষ করে ধুবড়ী ডিস্ট্রিক্টে কৃষকে বন্যা পীড়িত হওয়ার জন্য অনেক এরিয়াতে শালি ধানটা করতে পারে না, কারণ এটাকে চান্স ক্রপ হিসাবে নেয়। যদি জল আগে ঢুকে যায়, তাহলে শালি ধানটা মারা যায়, এটাকে এই জন্য চান্স ক্রপ হিসাবে নেয়। কিন্তু গ্রো ম্যাজিক অ্যাডভান্স যখনই ব্যবহার করা হয়, 4 মাসের যদি শস্য ধান করে, তাহলে এটাকে 3 মাসের ভিতরে কেটে ফেলার উপযুক্ত করে দেয়। তাহলে 1 মাস যদি আগে কাটা যায়, তাহলে এই যে বন্যার জন্য যে রিস্কটা কৃষকের হয়, তার হাত থেকে বেঁচে গেল কৃষক। আমার 4 মাস সময়ের জায়গায় আমার 3 মাসেই আমার কেটে শস্যটাকে ঘরে আনা যায়। এই কয়েকটা। আরেকটা জিনিস হলো যে ফলের আকৃতি, দানার আকৃতি, ধানের মধ্যে চিটা হবে না, প্লাস ফলের আকৃতিটা এক একটা জাতের এক একটা নির্দিষ্ট সাইজ থাকে, সর্বোচ্চ ক্ষমতা। তো গ্রো ম্যাজিক অ্যাডভান্স দেওয়া মানে সর্বোচ্চ আকৃতি পর্যন্ত ওই ফল বা ওই শস্যটাকে নিয়ে যাওয়ার ক্ষমতা গ্রো ম্যাজিকের মধ্যে আছে। এখন আমি আরেকটা প্রোডাক্টে আসি, অলিভ সুপার 16। আসলে অলিভ সুপার 16টা কি? অলিভ সুপার 16, অলিভ মানে
অর্গানিক লিকুইড ইনপুট ফর্মুলা। এই অলিভ সুপার 16টা অ্যাকচুয়ালি হলো হাইলি পাওয়ারফুল বায়োস্টিমুলেন্ট, যে জিনিসটায় আমাদের গাছের যে মেজর নিউট্রিয়েন্ট, যেটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, যার জন্য আমরা ইউরিয়া, সুপার পটাশ ব্যবহার করি, ডিএপি ব্যবহার করি, সেই খাদ্যটাকে অলিভ সুপার 16 গাছকে যোগান দেয়। এখন অলিভ সুপার 16-এ আরও একটা ক্ষমতা আছে, সেটা হলো যে গাছের যে সর্বাঙ্গীন বৃদ্ধির জন্য যা যা লাগে সে জিনিসগুলো অলিভের মধ্যে আছে, অলিভ থেকে পাবে। 9 বস্তা রাসায়নিক সারের যা ক্ষমতা, সেটা আধা লিটার অলিভের মধ্যে তার থেকে বেশি আছে। এখন কথা হলো, অলিভটা হলো অর্গানিক প্রোডাক্ট, আর রাসায়নিক সার ওটা হলো হাইলি পয়জনাস কেমিক্যাল। তো এর মধ্যে পার্থক্য আসে। আবার অলিভের আরেকটা কাজ হলো, আমাদের যে গাছগাছরা আছে শস্য, সে শস্যের গাছগাছরা প্রখর রোদও সহ্য করতে পারে না, তার পক্ষে অসুবিধা হয়। আবার ঠান্ডা, এখন যে পরিস্থিতি চলছে আজকে, যে ঠান্ডা, এই ঠান্ডাও আমাদের গাছগাছরার জন্য মোটেই উপযুক্ত পরিবেশ নয়। যেমন টমেটো, আলু, বেগুন, লঙ্কা, এগুলোর মধ্যে এই কুয়াশাচ্ছন্ন ঠান্ডা ওয়েদারের মধ্যে ধামধুম ব্লাইট হবে। আর এই কারণ ব্লাইট কখন হয়? গাছে যখন প্রতিরোধ ক্ষমতা হারায়, মানে ইমিউনিটি গাছের যখন কমে যায়। তো অলিভে এমন জিনিস আছে যে অলিভে গাছের মধ্যে এই ইমিউনিটিটা গাছের বাড়িয়ে দেয়। তখন প্রখর সূর্যের রোদ বা গরম এবং প্রচুর ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন আকাশ, এর যে পরিবেশ, এই দুটোটাকে সহ্য করার মতো ক্ষমতা গাছের মধ্যে এসে যায়। রোগ আর পোক, এই দুইটারই আক্রমণ থেকে এই আমাদের অলিভে গাছকে ইমিউনিটি প্রদান করে। যে মাটিতে, যে শস্যতে অলিভ ব্যবহার করা হবে, সে গাছে আমাদের ভূয়স্ত্র যে গাছে ব্যবহার হবে, যে গাছের মধ্যে গ্রোমেজিক অ্যাডভান্স ব্যবহার হবে, আর যে শস্যের মধ্যে অলিভ ব্যবহার হবে, সেখানে রোগ আর পোকের আক্রমণ এমনি মোর দ্যান 50% কমে যাবে সম্ভব। যাও যত সামান্য কোনো সময় যদি লেগে যায়, তখন সাধারণ কোনো পেস্টিসাইড ব্যবহার করলেই সেখানে থেকে গাছ পুরা মুক্ত হয়ে যাবে। আর আমাদের গাছের বৃদ্ধির জন্য যা যা মৌল দরকার, সে সম্পূর্ণটা অলিভের থেকে আসবে। আর এই আমাদের গ্রোমেজিক অ্যাডভান্স, আমাদের ভূয়স্ত্র, অলিভ, শস্য ভেদে সব শস্যেতেই একই মাত্রায় ব্যবহারযোগ্য। আলাদা আলাদাভাবে মনে তেমন রাখার দরকার নাই কি লাগবে। মেইনলি এই 3টা জিনিস খাদ্য হিসেবে লাগে। আরেকটা জিনিস, যখনই আমরা কোনো স্প্রে করার কথা ভাবি, যে গাছে মিশ্রণ হিসাবে প্রয়োগ করতে হবে, মিশ্রণ হিসাবে যখনই আমরা কোনো লিকুইড বা কোনো পেস্টিসাইড যদি স্প্রে করি, তাহলে আরেকটা জিনিস এখানে উল্লেখ করা যেতে পারে। তো আমি এখন ওই জিনিসটার মধ্যে আসছি, যেটাকে বলা হয় এমআই স্প্রে প্লাস। আমরা যখনই আমরা কোনো মিশ্রণ বানিয়ে স্প্রে করব, তখন আমাদের এমআই স্প্রে প্লাস, এই স্প্রে প্লাসটা 15 লিটার মিশ্রণের মধ্যে 5 থেকে 7 ফোঁটা আমরা দিয়ে স্প্রে করলে আমাদের ওষুধ বা আমরা যেটা ব্যবহার করব তার ক্ষমতা দ্বিগুণ হবে। রোগ আর পোকার থেকে সুরক্ষার ওষুধ যদি ক্ষমতা থাকে 7 দিন, তাহলে এমআই স্প্রে প্লাস ব্যবহার করার ফলে সেটা দ্বিগুণ হবে, মানে 14 দিন। যেটার ক্ষমতা আছে 10 দিন সুরক্ষা দেওয়ার, সেটা হবে 20 দিন। এটা হবে একটা। দ্বিতীয় হবে যে আমাদের সাধারণভাবে আমাদের অনেক ক্ষেত্রে, পোকার ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে জীবাণু থাকে পাতার নিচে প্রধানভাবে, কিন্তু আমাদের ওষুধ প্রয়োগ করা হয় পাতার উপরে, যেটা নিচের দিকে নর্মালি যায় না। এখন এমআই স্প্রে প্লাস যখনই মিশ্রণে দেওয়া হয়, তখন এটার ক্ষমতা আছে টেনে নিয়ে মিশ্রণটাকে গাছের উপরের নিচে, যে সমস্ত জায়গায় স্প্রে করার ফলে মিশ্রণটি ঢুকে না, সেখানেও এটিকে নিয়ে যায়। প্রয়োজনীয় ওষুধটিও যার সঙ্গে যাওয়ার ফলে নিচেও যদি পোকার ডিম অথবা রোগের জীবাণু থাকে, সেগুলোও ধ্বংস হয়। কাজেই এমআই স্প্রে প্লাস একসঙ্গে, এটা স্টিকার, বৃষ্টি স্প্রে করার পরে যদি বৃষ্টিও হয় ওষুধ ধুয়ে যায় না। দ্বিতীয়, এটা হলো স্প্রেডার, সব জায়গায় ওষুধটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করে। তৃতীয়,
এটা পেনিট্রেটরের কাজ করে। ওষুধ যেটা ব্যবহার হয় মিশ্রণে এটা দেওয়া থাকা মানে ওষুধটাকে তৎক্ষণাৎ গাছে ঢুকিয়ে দেয়। চতুর্থ, এটা অ্যাক্টিভেটর, এটা ওষুধের কাজ ডাবল করবে। এটা আরেকটা জিনিস এটার মধ্যে আছে, সেটা হলো যে আমরা যেমন সরষা, আরো কিছু ফসল আছে যেখানে মৌমাছি পলিনেশনের কাজ করে, পরাগ সংযোগের কাজ করে। তো যদি আমরা এই এমআই স্প্রে প্লাসটা ব্যবহার করি তাহলে পরাগ সংযোগটা বেশি হবে, মৌমাছির সংখ্যা ওই প্লটে বেশি হবে, তার ফলে পরাগ সংযোগ বেশি হয়ে দানার সৃষ্টি বেশি করবে, ফলন বেশি হবে। আবার লাউ জাতীয় শস্য, মিষ্টি লাউ হোক, পানিলাউ হোক, এগুলোর মধ্যে ফুলের মধ্যে যদি আমরা ব্যবহার করি, গাছে যদি ব্যবহার করি, তাহলে আমরা সবাই, আপনারা জানেন যে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ারের রেণুর মধ্যে পলিনেশন হওয়ার ফলেই কিন্তু ফল সৃষ্টি হয়। নর্মালি কি হয়, মেল ফ্লাওয়ারে ফল আসে না, ফিমেল ফ্লাওয়ারে আসে। কিন্তু আমরা যখনই এমআই স্প্রে প্লাসটাকে স্প্রে করব লাউ গাছে, তখন দেখা যাবে মেল ফ্লাওয়ারের মধ্যেও ফল হবে, তার মানে লাউয়ের সংখ্যা ডাবল হবে। এখন এইটা একটা আসরিত ধরনের রেজাল্ট, শুধু লাউয়ে না, পটলের মধ্যেও মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার থাকে, পটলেরও প্রোডাকশন বাড়বে, কারণ মেল ফ্লাওয়ারেও ফল পটল হবে, যেটা নর্মালি হয় না। আমরা এই এমআই স্প্রে প্লাসটাকে যদি প্রতি 1 লিটারে আধা মিলিলিটার হিসেবে আমরা খেতে স্প্রে করি, তাহলে এটা হয়ে যাবে ঘাস মারা ঔষধ। ঘাস মারা ঔষধের কাজ করবে, নিড়ানি খরচটা কম লাগবে। তারপরে আরেকটা ব্যাপার আছে, আমরা যদি বাইকে বা 4 হুইলারে যদি আমরা এমআই স্প্রে প্লাসটাকে যত লিটার গাড়িতে পেট্রোল দিব তত মিলিলিটার আমরা যদি এমআই স্প্রে প্লাসটাকে ট্যাঙ্কিতে দেই, তখন দেখা যাবে যে মাইলেজটা বাড়ে। কোনোটা যদি 50 কিলোমিটার মাইলেজ থাকে, এখন দেখা যাবে সেখানে 50-এর জায়গায় 60-65 এরকম কিলোমিটারের মাইলেজটা বেড়ে যায়। তো আজকালে যে পেট্রোলের দাম হয়েছে, তাতে আমাদের সবারই একটু সতর্ক হওয়াই ভালো। আবার এমআই স্প্রে প্লাস মিশ্রিত জল যদি শুকিয়ে যাওয়া শাকসবজিতে স্প্রে করে দেওয়া হয় একটু, তাহলে একটু পরেই দেখা যাবে 10-15 মিনিট পরে যে শুকিয়ে যাওয়া শাকসবজিগুলো এমন মনে হবে যে একটু আগে কেটে নিয়েছে, আবার সজীব হয়ে যাবে। তো এগুলা কাজ এমআই স্প্রে প্লাসে।